নমস্কার, শুভ সকাল। গুড মর্নিং এক্সপ্রেস নিয়ে আমি জহিতা রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে শোভন। শোভন, গুড মর্নিং। গুড মর্নিং জহিতা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাজনৈতিক পারদ কিন্তু এখন তুঙ্গে। একদিকে প্রার্থী নিয়ে অসন্তোষ, অন্যদিকে ভোট প্রচার থেকে শুরু করে দেওয়াল লিখন থেকে শুরু করে সমস্ত দিক থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে সংঘর্ষ হচ্ছে, বোমা বিস্ফোরণ হচ্ছে। সব দিক থেকে কিন্তু দেখতে গেলে একদম রাজনৈতিক পারদ কিন্তু একদমই তুঙ্গে। কিন্তু তার পাশাপাশি আরও একটা জিনিস চোখ রাঙাচ্ছে, সেটা হচ্ছে করোনা। আমরা দেখেছি যে বছর পেরিয়ে গেছে শোভন, যে করোনা যখন থেকে তার চোখ রাঙানি শুরু করেছিল, লকডাউন শুরু হয়েছিল, আমরা দেখেছি 2020-তে মানুষ কতটা আতঙ্কের মধ্যে থেকেছে। সবকিছুর মধ্যে দিয়ে কিন্তু এখন একটা বছর পেরিয়ে গেছে, তারপরেও কিন্তু আবারও করোনা চোখ রাঙানি শুরু হয়ে গেছে। মানুষের মনের মধ্যে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমিও তোমার সাথে একই মত। একদমই। আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব, যে সেই করোনা চোখ রাঙানি নতুন করে সাধারণ মানুষের মনের মধ্যে আজকে কতটা আতঙ্ক ফেলেছে, কতটা আতঙ্কিত তারা, তাছাড়া তারা কি বলতে চাইছে সেই সমস্ত আপনাদের সঙ্গে তুলে ধরবো। এবং তার পাশাপাশি আরও একটা জিনিস, যেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক পরিবেশটা একদমই উত্তপ্ত এখন, তার পাশাপাশি সাধারণ মানুষের কাছে যেরকম সাধারণ মানুষের একদম দুয়ারে পৌঁছাতে চাইছে সরকার, সাধারণ মানুষের কাছে একদম জনসংযোগের জন্য রক্ষা করতে যেন মরিয়া হয়ে উঠেছে রাজনৈতিক প্রতিনিধিরা। কিন্তু এই করোনা নিয়ে সাধারণ মানুষকে কতটা সচেতন করছে তারা, সেটা নিয়েও আজকে আলোচনায় থাকবে আমাদের গুড মর্নিং এক্সপ্রেসে। আমরা কথা বলে নেবো আমাদের প্রত্যেকটা জেলার প্রতিনিধিদের সঙ্গে, সেখানে জেনে নেবো তাদের করোনার এখন পরিস্থিতি কীরকম, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, এই করোনা নিয়ে আদৌ কি তারা এখনো ভাবছে, তারা কি এখনো মাস্ক পরছে, তারা কি এখনো স্বাস্থ্যবিধি মেনে চলছে, সেই সমস্ত নিয়ে তো আলোচনা করবোই। তার পাশাপাশি থাকবে রাজনৈতিক আলোচনা, যেটা আমরা প্রত্যেক দিনই করে থাকি। শোভন, আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে আমাদের জেলার প্রতিনিধিরা কিন্তু একটা সমীক্ষা করে দেখেছে সাধারণ মানুষের কাছে যে তাদের মনের মধ্যে কতটা ভীতি রয়েছে বা তারা কতটা স্বাস্থ্যবিধি মানছে, আমরা কিন্তু দেখেছি। হ্যাঁ, প্রায় আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কিছু কিছু মোটামুটি দেখতে গেলে 100 জনের মধ্যে 5 জন মোটামুটি মাস্ক পরে ঘুরছে। বেশিরভাগ মানুষ এমনি নর্মালি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এটি আমাদের আগামী দিনের জন্য আরও দ্বিতীয় যে স্টেজ কোভিডের, সেটার জন্য আমাদের খুব বড়সড় বিপদ আসতে পারে। তো সাধারণ মানুষকে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে সেই বিষয়ে। একদমই। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বিভিন্ন ভোট ঘোষণার বহুদিন আগে থেকে কিন্তু বিভিন্ন নেতা মন্ত্রীরা আমরা দেখেছি যে জনসভা করতে, রোড শো করতে, কিন্তু সেখানে কিন্তু একটা বহুল পরিমাণের একটা জনসমাবেশ আমরা দেখেছি, একদম জনসমুদ্র যাকে বলা চলে। কিন্তু সেখানে কিন্তু বহুদিন আগে থেকে আমরা দেখেছি তাদের না আছে মাস্ক, তারা স্যানিটাইজারও ইউজ করছে না। তো সেক্ষেত্রে একটা আতঙ্ক কোথাও যেন থেকে আছে। কিন্তু আরও একটা যেটা শোনা যাচ্ছে সাধারণ মানুষের মুখ থেকে অনেকে, যে তারা কিন্তু আতঙ্কে রয়েছে আবারও কি লকডাউন শুরু হবে, এরকম কিন্তু একটা গুজব, একটা কানাঘুষো কিন্তু শোনা যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে জানিয়ে রাখা যায় এখনো কিন্তু লকডাউন নিয়ে কোনো রকম সিদ্ধান্তে আসেনি সরকার। হ্যাঁ, আমরা দেখলাম ইতিমধ্যে অন্যান্য রাজ্যে লকডাউন শুরু হয়ে গেছে। তো এভাবে যদি সচেতন না থাকে আমরা, তাহলে কিন্তু আমাদের বাংলাতেও লকডাউন ফিরে আসতে পারে। একদমই। এবং সাধারণ মানুষের জন্য সেটাই একদম যে যে তারা সচেতন থাকুন। আপনারা বিভিন্ন জায়গায় যেরকম আমরা দেখেছি যে নেতামন্ত্রীরা প্রচারে আসছে, তারা জনসভা করছে, রোড শো করছে, সমস্ত জায়গায় ইশতেহারেও বিভিন্ন রকমের জনপ্রকল্পমূলক বিভিন্ন ধরনের ইশতেহার প্রকাশ করেছে, সেটা শাসক দল থেকে বিরোধী দল সমস্ত দলই। কিন্তু তার পাশাপাশি এখানে সাধারণ মানুষকে করোনা নিয়ে তাদের সচেতনতা নিয়ে প্রচারে কিন্তু কোথাও রাজনৈতিক প্রতিনিধিরা কিন্তু কোথাও কোনো মুখ খোলেনি। কিন্তু উল্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেখানে জনসভা বলো বা রোড শো বলো, সেখানে কিন্তু মানুষের যে জনসমাবেশ হচ্ছে, সেখান থেকে কিন্তু একটা করোনা নতুন করে সংক্রমণের ভয় কিন্তু থেকেই যাচ্ছে। একদমই তাই। সাধারণ মানুষ এই জনসভাতে উপচে পড়ছে তাদের ভিড়। আর এভাবে চলতে থাকলে আমরা ভয়াবহ দিনের মধ্যে আবার ফিরে আসতে পারি, আবার চলে আসতে পারে লকডাউনের সেই ধারা। তার পাশাপাশি আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি যে একে তো করোনা নিয়ে একটা আতঙ্ক রয়েছে, করোনার তো নতুন করে চোখ রাঙানি শুরু হয়ে গেছে, তার মধ্যে থেকে আমাদের বাংলায় এখন রাজনৈতিক পরিস্থিতি যেভাবে উত্তপ্ত, তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বোমাবাজি থেকে শুরু করে তারপরে তোমার বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। তার পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন দলীয় কার্যালয়গুলি ভাঙচুর হচ্ছে, প্রার্থী নিয়ে একটা অসন্তোষ, সেটা কিন্তু আমরা দেখেছি। সেটা তৃণমূলে যখন থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, তো তখন
থেকে যে তৃণমূলের যে প্রার্থী তালিকা, সেখানে তারকা একদম তৃণমূল পুরোপুরি তারকা খচিত প্রার্থী তালিকা করেছে। তো সেক্ষেত্রে একটা প্রথম থেকে আমরা দেখেছিলাম যে তৃণমূলের নিজেদের অন্তরের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছিল। তারপরে পরবর্তীকালে যখন বিজেপিও তার প্রার্থী তালিকা ঘোষণা করে, তো সেখান থেকেও কিন্তু একটা দলের মধ্যে ক্ষোভ তো এমনিতেই তো রয়েছে, শাসক দল, বিরোধী দল এবং সংযুক্ত মোর্চা তরফ থেকে তো একটা সবসময় একটা রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত রয়েছে। তার পাশাপাশি এই যে নিজেদের মধ্যে যে গোষ্ঠীকন্দলের ব্যাপারগুলো করছে, সেখান থেকেও কিন্তু রাজনৈতিক পারদ একদম তুঙ্গে। হ্যাঁ, একদমই তাই। কারণ আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র তৃণমূল নয়, বিজেপি মানে সব রকম রাজনৈতিক দলদের মধ্যে দলীয় কার্যালয়ে ভাঙচুর চলছে, প্রার্থীদের মধ্যে সন্তোষ চলছে, এমনকি গোষ্ঠী কোন্দলও দেখতে পাচ্ছি আমরা। এর ফলে যথেষ্টই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। একদমই। এবং আমরা যে সমস্ত খবরের দিকে আজকে চোখ রাখবো সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে বারবার দেখেছি যে প্রার্থী নিয়ে অসন্তোষে মালদা শহরও, মালদা জেলাও কিন্তু একদম উত্তপ্ত ছিল। সেখানে কিন্তু আমরা শুধুমাত্র বিজেপি বা তৃণমূল, সেখানে কিন্তু কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথম দিন থেকেই একদম তৃণমূলের প্রার্থী তালিকার ঘোষণার প্রথম দিন থেকেই যে এই যে প্রার্থী নিয়ে যে বিক্ষোভ, যে দলীয় নিজেদের মধ্যে যে গোষ্ঠীকন্দল, সেটা কিন্তু অনেকদিন আগেই শুরু হয়ে গেছে এবং এখনো পর্যন্ত ভোট আর কয়েকটা দিন হাতে গোনা, মাত্র কয়েকটা দিন পর ভোট, তো এখনো পর্যন্ত সেই বিক্ষোভ কিন্তু চলছেই। একদমই তাই, সেটাই আমরা দেখছি। প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি এরকম অসন্তোষ চলছে, এরকম ঝামেলা চলছে। তো এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। একদমই। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমাদের হাওড়ার প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, ভিকি রয়। আমরা যোগাযোগ করার চেষ্টা করবো ভিকির সাথে। যেটা নিয়ে আলোচনা করছিলাম শোভন, যে করোনা চোখ রাঙানি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাধারণ আমাদের হাওড়ার প্রতিনিধি ভিকি রয়, সে কিন্তু একটা সমীক্ষা করে দেখেছে মোটামুটি সাধারণ মানুষ কি বলছে, সাধারণ মানুষের তরফে কি কি প্রভাব পড়েছে তাদের উপর এই নতুন করে করোনার যে আতঙ্ক, সেটা নিয়ে আমরা কথা বলে নেব, তার সাথে আলোচনা করব। তার আগে বলে রাখি যে আমরা যে দেখেছি শোভন, যে বিভিন্ন রাজনৈতিক সমাবেশ যেগুলো হচ্ছে, সেখানেও কিন্তু সাধারণ মানুষ এখনো পর্যন্ত সচেতন নয়। তো সেক্ষেত্রে নতুন করে লকডাউন হবে কিনা, নতুন করে করোনা সংক্রমণের কতটা ভয় রয়েছে, সেটা তো ভাবাচ্ছেই। তার পাশাপাশি যে এই যে জনসভা বলো বা রোড শো বলো, জনসমাবেশ যেগুলো হচ্ছে, সেখান থেকেও কিন্তু একটা আতঙ্কের একটা রয়েছে, সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আমরা কথা বলে নেবো, আমাদের হাওড়ার প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা। গুড মর্নিং ভিকি। গুড মর্নিং। একদমই প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাইবো, যে এমনিতেই দেখতে পাচ্ছি যে রাজনৈতিক পরিবেশ তো একদম উত্তপ্ত এখন, তো সেক্ষেত্রে আরো একটা নতুন করে যে করোনার চোখ রাঙানি, সেটাও কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে প্রভাব পড়ছে। কেউ কেউ বলছে যে আবার নতুন করে একটা গুজবের সৃষ্টি হয়েছে যে নতুন করে লকডাউন শুরু হবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারিভাবে সেরকমভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি নতুন করে লকডাউনের। তো আমি জানতে চাইবো তোমার কাছে যে সাধারণ মানুষের মনের মধ্যে যে এটা কতটা প্রভাব পড়েছে, যে আবার কি লকডাউন শুরু হতে পারে বা করোনা সংক্রমণের ভয়, সেটা কতটা প্রভাবিত তারা? দেখো, সাধারণ মানুষের মনে তো একটা প্রভাব অবশ্যই পড়েছে, কারণ বিভিন্ন জায়গাতে যে হারে মিছিল, মিটিং, প্রকাশ্যে জনসমাবেশ হচ্ছে, তাই নিয়ে সাধারণ মানুষ প্রচুর চিন্তিতই রয়েছে যে আবার কি হতে পারে, নেক্সট চলতি মাসের মধ্যে কি আবার লকডাউন আসতে পারে। ইতিমধ্যে চিকিৎসক মহলও জানিয়ে দিয়েছে যে এরকম ভাবে যদি চলতে থাকে তো আগামী মাসের মধ্যে আবার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। তো তার জন্য আবার লকডাউন হতেও পারে, যেরকম বিভিন্ন জায়গাতে এখনো 4টে রাজ্যের মধ্যে যেরকম লকডাউন ঘোষণা করা হয়েছে, সেরকম আবার লকডাউন ঘোষণা করা যেতে পারে। আরো একটা বিষয় জানতে চাইবো, যে তুমি যেটা বললে যে সাধারণ মানুষের মধ্যে একটা গুজবের সৃষ্টি হয়েছে, যে তারা হয়তো আতঙ্কেও রয়েছে। তো শুধুমাত্র আতঙ্কে থাকলেই তো হবে না, সাধারণ মানুষ কতটা সচেতন আদৌ কি? আমরা যেরকম দেখেছিলাম যে 2020-তে যখন প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে বা করোনা চোখ রাঙানি শুরু হয়, তো তখন যেরকম আমরা দেখেছিলাম সাধারণ মানুষের মনের একটা মাস্ক পরার একটা প্রবণতা বা স্যানিটাইজার ইউজ করার একটা স্বাস্থ্যবিধি মেনে চলা, তো সেই জিনিসটা এখন সাধারণ মানুষের মধ্যে কতটা লক্ষণীয়? দেখো, সাধারণ মানুষের মধ্যে যদি বলতে এটা কতটা লক্ষণীয়, বলা যাবে যে 2020-তে যেরকম ভাবে আমরা দেখতে পেয়েছিলাম, তো তার শিখে ভাগও এখন সেরকম লক্ষ্য করা যায় না। যদি কোথাও জনসমাবেশ হচ্ছে, যদি 100 জন সেখানে উপস্থিত থাকে, তার মধ্যে হয়তো 5 জন মাস্ক ইউজ করছে, বাকিরা মাস্ক উইদাউট মাস্কেই ঘুরে বেড়াচ্ছে। তো তাদেরকে যখন বলা হচ্ছে যে মাস্ক কেন পড়ছে না, তখন তারা রাজনৈতিক দলের দোহাই দিচ্ছে যে আমাদের মমতা ব্যানার্জি আছে, কালকে যেরকম দেখানো হয়েছে। কেউ বলছে যে না, আমাদের কিছু হবে না।
তো সাধারণ মানুষ এটা নিয়ে সচেতনতা যতটাই তাদেরকে বলা হচ্ছে, সচেতন কেউ হচ্ছে না। কিছু মানুষ হচ্ছে, বেশিরভাগ মানুষই সচেতন হচ্ছে না, বলার পরেও তারা শুনছে না, তাদের নিজেদের মতো করে এগিয়ে যাচ্ছে। আর একটা বিষয় জানতে চাইবো যে আমরা যেরকম যেটা নিয়ে আলোচনা করছিলাম যে রাজনৈতিক যে সভাগুলো হচ্ছে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে জনসমাবেশ হচ্ছে। আমরা দেখেছি যে রাজনৈতিক জনপ্রতিনিধিরা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে প্রচারে তাদের প্রচার চালিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে, তারা ইশতেহার প্রকাশে আমরা আমরা দেখেছি। তো সেক্ষেত্রে সাধারণ মানুষকে এই যে করোনা নিয়ে কোনো রকম যে কোনো প্রচার সচেতনতামূলক প্রচার কি দেখা গেছে? না, সচেতনতামূলক প্রচার কিছু কিছু দলীয় ক্ষেত্রে দেখা গেছে। তারা বলছে যে যে যদি মাস্ক বা স্যানিটাইজার তারা ইউজ না করে, তারা ঘরেই যাতে থাকে, প্রচারে যাতে না আসে। এটা খুব সীমিত জায়গায় দেখা গেছে, সীমিত দলীয় কর্মীর মধ্যে এই জিনিসটা দেখা গেছে। কোথাও আমরা যেখানে সমীক্ষা করতে গেছি সেখানে গিয়ে দেখা গেছে যে কাউকে যখন বলতে যাচ্ছি যে মাস্ক স্যানিটাইজার এটা নিয়ে কেন প্রচার করা হচ্ছে না, তারা তখন এক দল অন্য দলের উপরে কটাক্ষ করছে যে ওরাও তো করছে না, আর তাই জন্য কিছু হচ্ছে না, তাহলে আমাদের কেন হবে, আমরা কি মানুষকে ডাকছি। মানে এই জায়গাতেও একদল অন্য দলকে কটাক্ষ করতে ছাড়ছে না, যে মানুষের জীবনের উপর যে একটা বিপন্ন বা একটা কি বলবো, যেটাকে করোনার একটা যে ঢেউ আসতে চলেছে, এটা যখন তাদেরকে বলা হচ্ছে, তারা তখনও সেইটাকে না বিশ্লেষণ করে তারা তখন একে অপরকে দলকে কটাক্ষ করতে ছাড়ছে না সেখানেও। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জনপ্রতিনিধিরা যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। কিভাবে সাধারণ মানুষের মনের মধ্যে জায়গা করা যায়, কিভাবে কত প্রতিশ্রুতি দেওয়া যায়। তো যেরকম আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে যে ভোট আসে ভোট যায়, তো বিভিন্ন রকমের ইশতেহারও যারা প্রকাশ করে, ইশতেহার সেই ইশতেহারই রয়ে যায়, সেগুলো কিন্তু বাস্তবায়িত হয় না, আমরা কিন্তু দেখেছি। তো সেক্ষেত্রে যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এই যে ভোটের আগে, তো সেক্ষেত্রে সাধারণ মানুষের যেটা এখন এই মুহূর্তে যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে একদম সচেতন থাকা। নতুন যে করোনার ঢেউ সেটাতে যেন না সাধারণ মানুষ সংক্রমিত হয়। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক জনপ্রতিনিধির কিন্তু সেরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদমই ঠিকই বলেছো, সেরকম কোনো প্রতিক্রিয়া কোনো রাজনৈতিক দল থেকে সেরকম ভাবে পাওয়া যায়নি। আমরা নিজেরা যখন সমীক্ষার জন্য তাদের কাছে এগিয়ে গেছিলাম, কিছু রাজনৈতিক দল জানিয়েছে যে না, এটা সত্যি, এটা খুব ভয়ঙ্কর দিন আসতে চলেছে, কেউ যদি মাস্ক স্যানিটাইজার ইউজ না করে। তারা বারবার তাদের দলীয় কর্মীকে নিজেদের দলীয় কর্মীর নাম দিয়ে তারা বলছে যে তারা যাতে যখন সভায় আসবে তারা যাতে অবশ্যই মাস্ক স্যানিটাইজার যাতে ইউজ করে, না হলে সবার মধ্যে না আসাটাই তাদের সুরক্ষা। কিন্তু বেশিরভাগই জায়গায় দেখা যাচ্ছে, আবার এক কথা যেটা বললাম, যে এই জায়গাতেও এসে মানুষ একে অপর দলকে কটাক্ষ করতে কেউ ছাড়ছে না। যে এক দলে তারা তো বাইক র্যালি করছে, তাদের তো 400 জন লোক আছে, তারা কোনো নির্দেশিকা মানছে না, নির্বাচন কমিশনের কোনো নির্দেশিকাকে তারা তোয়াক্কা করছে না, তাহলে সেখানে কিছু হচ্ছে না, সেখানেও কটাক্ষের জায়গাটা একটা চলে আসে। ইতিমধ্যে দেখা গেছে যে আমাদের হাওড়াতে টোটাল সংক্রমণের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 36,334 কালকের ডেট অনুযায়ী। সেখানে সুস্থতার হার দাঁড়িয়েছে 35,051, আর মৃতের হার সেখানে দাঁড়িয়েছে 1,053, দৈনিক সংক্রমণের হার দাঁড়াচ্ছে 46। তো এই জায়গাতেও এসে এখনো রাজনৈতিক দলের মধ্যে কোনো তাদের মাথা ব্যথা নেই যে একটা করোনা জিনিসটা আবার ছড়িয়ে পড়ছে, সেটা নিয়ে কারোর কোনো এখনো চিন্তা ভাবনা কোথাও লক্ষ্য করা যায়নি সেই রকম ভাবে। একদমই অসংখ্য ধন্যবাদ তোমাকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। শোভন, যেটা আমরা দেখতে পেলাম যে হাওড়াতে কিন্তু আমাদের ভিকি কিন্তু জানালো যে করোনা কিন্তু ইতিমধ্যে বেশ ভালো রকমভাবেই খাতি কেটে নিয়েছে, সাধারণ মানুষের মনের মধ্যেও কিন্তু কিছুটা প্রভাব পড়েছে, কিন্তু তাও সাধারণ মানুষ কিন্তু এতটা সচেতন নেই এখনো পর্যন্ত। হ্যাঁ, আমরা দেখছি যে সাধারণ মানুষের মনে যে প্রথম দিকে যে ভয়টা ছিল সে ভয়টা এখন প্রায় উড়েই গেছে, মানে ভয় আর মানুষের মধ্যে নেই। এবং তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা জানতে পারলাম যে রাজনৈতিক যে প্রতিনিধিরা কিন্তু তারা কিন্তু নিজেদের কিভাবে ভোট ব্যাংক বাড়বে তো সেটাকে নিয়ে কিন্তু ব্যস্ত, তারা তাদের নিজেদের প্রতিশ্রুতি দিতেই কিন্তু ব্যস্ত। এই যে করোনা নিয়ে কোনো রকম প্রচার, করোনা নিয়ে সচেতনতামূলক কিন্তু কোনো রকম প্রচারে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু উল্টে জনসভা, রোড শো, জনসমাবেশ যেগুলো ঘটছে সেগুলোতে যদি প্রশ্ন করা হচ্ছে তাহলে কিন্তু তারা বিরোধীদের কটাক্ষ করতে ছাড়ছে না, যে না ওই দলও কিন্তু সাধারণ মানুষের জন্য এই সচেতনতামূলক কোনো প্রচার করছে না। একদমই তাই।
আর কিন্তু কিন্তু এখানে কিন্তু প্রশ্ন থাকছে যে সাধারণ মানুষরা তাহলে কাদের থেকে মানে তারা সচেতন হবে, কাদের দ্বারা? যেরকম আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রতিনিধিরা তারা নিজেদের ভোট বাড়ানোর জন্য, তারা ভোট পাওয়ার জন্য বিভিন্ন রকমের প্রচার করছে, প্রতিশ্রুতি দিচ্ছে, একদম সাধারণ মানুষের মন জয় করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমরা দেখেছি যে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে নেতা মন্ত্রীরা কিন্তু প্রচার চালাচ্ছে তাদের জন্য, কিন্তু সাধারণ মানুষকে এখনো কিন্তু সেই সচেতন করার বার্তা কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে পাওয়া যায়নি। একদমই, তারা শুধুমাত্র তাদের নিজেদের ভোট ব্যাংকের কথাই ভেবে চলেছে, তারা সচেতনতা একদমই ভুলে গেছে। কিন্তু সবথেকে বড় আশঙ্কা, কিন্তু সংক্রমণের সবথেকে বড় আশঙ্কা কিন্তু এই যে রাজনৈতিক সভাগুলো থেকেই আমরা দেখেছি। বিভিন্ন যখন থেকে করোনার প্রকোপ শুরু হয়েছিল 2020-তে, তখন থেকেই কিন্তু বিভিন্ন রকমের তোমার উৎসব পার্বণে কিন্তু করোনা একটা ভাড়া পড়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন রকম মেলা অনুষ্ঠানগুলো কিন্তু সেগুলো কিন্তু বন্ধ করা হয়েছে, কিন্তু এই যে রাজনৈতিক সভাগুলো সেগুলো কিন্তু বন্ধ করা হয়নি। সেখানে কিন্তু বিপুল পরিমাণে জনসমাবেশ ঘটছে এবং সেখান থেকে কিন্তু একটা আতঙ্কের জায়গা কিন্তু থেকেই যাচ্ছে। আমরা কথা বলে নেবো, আমাদের জামুরিয়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সত্যেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। সত্যেন, গুড মর্নিং। মর্নিং কল জয়িতা, একদমই তোমার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে তুমি গতকাল একটা সমীক্ষা করে পাঠিয়েছিলে যে সাধারণ মানুষের মধ্যে এই যে করোনা নতুন করে সংক্রমণের কতটা প্রভাব পড়েছে। তো আমি জানতে চাইবো তোমার কাছে যে সাধারণ মানুষ কি এখনো এটা নিয়ে ভাবছে বা কতটা প্রভাব পড়েছে, তারা কি বলছে? না দেখো জয়িতা, যেটা আমি কালকে খবর দিয়েছিলাম, জামুরিয়ায় কিন্তু সেরকম চিত্র ধরা পড়ছে না। তাতে রাজনৈতিক দল বলো এবং সাধারণ মানুষই বলো, তাতে বিজেপি বা তৃণমূল বা সিপিএম তিনটে দলই কিন্তু কোনো প্রটোকল না মেনে তারা রাজনৈতিক প্রচার চালিয়ে যাচ্ছে। এবং তাতে ইনডোর হোক বা আউটডোরই হোক, কিন্তু কারো কাছে কোনো মাস্ক নেই, কিছু নেই। স্বাস্থ্য দপ্তর থেকে খবর যতটুকু আমরা পেয়েছি যে পশ্চিম বর্ধমানে গত কয়েকদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে 4 জন করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে আসানসোলের 22 তারিখে একজন 55 বছর একজন মহিলা 22 তারিখে ভর্তি হয়েছিলেন এবং 23 তারিখে ভোর নাগাদ তার মৃত্যু হয়েছে করোনা নিয়ে। এর ওপরে কিন্তু কোনো দিক দিয়ে প্রশাসন বা কোনো স্বাস্থ্য দপ্তর থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ দেখা যায়নি। আমি আর একটা জিনিস জানতে চাইবো, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে তুমি যেটা বলে যে কংগ্রেস বলো বা কোনো রাজনৈতিক দল থেকে কিন্তু এই সাধারণ মানুষকে সচেতন করার জন্য কোনো রকম প্রচার চালাচ্ছে না, কিন্তু নিজেদের ভোটের জন্য কিন্তু প্রচার চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একেবারে একেবারে। দেখো, যেমন আমাদের কাছে যেমন কিছু একটা আছে, খবর আছে যে কলকাতা বেলেঘাটে এখনো পর্যন্ত 23 জনের চিকিৎসাধীন। গত 24 ঘন্টায় ভারতে 41,000 প্রায় করোনা আক্রান্ত হয়েছে। আপাতত মৃত্যু হয়েছে 109 জনকার। যেমন দেখো, 1 মার্চ পর্যন্ত মৃত্যু হয়েছিল 106 জনকার এবং সেটা 23 মার্চে দাঁড়িয়েছে মৃত্যু সংখ্যা 199। তো আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে তুমি যেরকম বলে সাধারণ মানুষের এই যে নতুন করে সংক্রমণ হচ্ছে, আবার সাধারণ মানুষের মনের মধ্যে কতটা প্রভাব পড়েছে, তারা কি আদৌ এটা নিয়ে ভাবছে যে যেরকম আগে আমরা দেখেছি যে বিভিন্ন স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল, যে মাস্ক বলো, স্যানিটাইজার বলো, তো সেক্ষেত্রে সাধারণ মানুষ কি এখনো সেই স্বাস্থ্যবিধিগুলো মানছে? না, একেবারে না, একেবারে না। তাদের কোনো মানে সেই ধরনের কোনো তাদের কালকে ক্যামেরার সামনে ধরাই পড়েনি কেউ। এদিক দিয়ে কেউ এখনো পর্যন্ত কোনো গ্রাহ্যই করেনি। সবাই জানছে যে করোনা চলে গেছে, কিন্তু করোনা যে সেকেন্ড ধাপে এত ভয়ঙ্কর ভাবে পড়েছে, এটা কিন্তু কোনো এখনো পর্যন্ত সাধারণ মানুষের মনে কিন্তু এখনো কোনো আশা বাঁধেনি। একদমই আমরা যেরকম দেখেছিলাম একদম শুরুতে, যেরকম সাধারণ মানুষের মনের মধ্যে একটা হয়তো আতঙ্ক ছিল, কিন্তু তারা কিন্তু ততটাও সচেতন ছিল না যতটা তারপরে আমরা দেখেছি। যে প্রথম একদম যখন করোনা শুরুতে প্রকোপ যখন করোনা শুরু হয়, তখন কিন্তু সাধারণ মানুষ সেরকম সচেতন ছিল না। সেরকম যখন লকডাউন শুরু হয়, তখনও কিন্তু সাধারণ মানুষকে দেখা গেছে বিভিন্ন জায়গায় জমায়েত করতে, এবং আমরা বিভিন্ন সময় দেখিয়েছি যে সাধারণ মানুষ কতটা অসচেতন। তারা কিন্তু মাস্ক ব্যবহার করছে না, স্যানিটাইজার ব্যবহার করছে না। তো সেক্ষেত্রে এখনো কিন্তু একদম করোনার নতুন ঢেউ, যে তোমার দ্বিতীয় ঢেউ যে আছড়ে পড়ার আগেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেই একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে, যে তারা কিন্তু এখনো সেই সচেতনতাটা কিন্তু তাদের মধ্যে এখনো দেখা যাচ্ছে না। একেবারে একেবারে জয়িতা।
আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে এরকম তুমি যে বললে যে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের জন্য, তাদের ভোটের জন্য কিন্তু প্রচার চালাতে ব্যস্ত, তো আমি জানতে চাইবো যে এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে কোন দল মানে এই প্রচারের দিক থেকে এগিয়ে রয়েছে, বা তারা কিভাবে রাজনৈতিক দলগুলো কিভাবে প্রচার চালাচ্ছে? দেখো এখানে আমি আগেও জানিয়েছিলাম যে জামুড়িয়া হলো সিপিএম এর লাল দুর্গ। তো সুতরাং কিন্তু এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে সিপিএম যেমন প্রচার চালাচ্ছে, সেরকম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে, সেরকম বিজেপির তরফ থেকে প্রচার চালানো হচ্ছে। তিনজনাই কিন্তু কেউ বলছে না যে একটুকু মাটি ছাড়বো, তিনজনাই কিন্তু একসাথে কিন্তু যৌথ মরিয়া হয়ে উঠেছে। আলাদা আলাদা করে, হ্যাঁ একেবারে। তুমি অনেক ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা শোভন যেটা নিয়ে আলোচনা করছিলাম সেখানে কিন্তু আমরা সত্যেনের কাছ থেকেও জানতে পারলাম যে একই রকম চিত্র কথা, যেটা যে সাধারণ মানুষ কিন্তু এখনো ততটাও সচেতন নয়। একদমই না। সাধারণ মানুষ প্রায় মানে করোনা নিয়ে তাদের কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই, ভীতি নেই। তারা সাধারণ জীবন যেমন আগে ছিল 2020 আগে, সেরকম ভাবেই তারা জীবন কাটাচ্ছে আর কি। এমনকি এবং রাজনৈতিক প্রচারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেলাম যে যেটা ভিকি আমাদের জানিয়েছিল যে রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের নিজেদের ভোটের জন্য প্রচার করছে, এখনো কিন্তু সাধারণ মানুষের সচেতনতার জন্য কিন্তু কোনো রকম প্রচার কিন্তু তারা চালাচ্ছে না। আর আরো একটা বিষয় জানতে পারলাম যে প্রচারের দিক থেকে কিন্তু সমস্ত রাজনৈতিক দলে কিন্তু মাঠে নেমে পড়েছে ইতিমধ্যেই, যেটা আমরা দেখতে পেলাম, যেটা হাওড়াতেও আমরা দেখেছি, বিভিন্ন জায়গাতেই প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু রাজনৈতিক প্রতিনিধিরা কিন্তু তাদের প্রচারে নেমে পড়েছে। বিভিন্ন রকমের তোমার স্লোগান থেকে শুরু করে দেওয়াল লেখন থেকে শুরু করে বিভিন্ন সবার বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছে। কিন্তু সাধারণ মানুষকে আমরা যেটা বারবার বলতে বাধ্য হচ্ছি যে শুধুমাত্র নিজেদের ভোটের জন্য তারা প্রচার চালাচ্ছে। সাধারণ মানুষের যে সচেতনতার প্রয়োজন সেটাকে নিয়ে কিন্তু এখনো কোনো রকম প্রচার আমরা দেখিনি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে। একদমই তাই। আমরা এমনকি দেখছি কোনো রাজনৈতিক দলের যে প্রার্থীরা তারা প্রচার করতে এসে তারাও মাস্ক বা স্যানিটাইজার ছাড়াই ঘুরছে, সেটাও আমরা লক্ষ্য করছি। তো তারা সচেতন না করে তারা ভুলে গেছে করোনার ব্যাপারটা, যে করোনা বলে কিছু আছে। একদমই। এবং আরো একটা বিষয় তুমি দেখবে যে আমরা যেরকম বারবার দেখেছি যে তোমার যে সাধারণ যে রাজনৈতিক যে সভাগুলো হচ্ছে সেখানেও কিন্তু বিপুল পরিমাণে মানুষের জনসমাবেশ করছে, একদম বলা যেতে পারে জনসমুদ্র। তার পাশাপাশি এখন এই যে নির্বাচন যখন দৌড় করায় তখনও কিন্তু আমরা আরো একটা বিষয় লক্ষ্য করছি যে সাধারণ মানুষের যে বিভিন্ন চাহিদা, তাদের একদম মৌলিক স্তরের যে চাহিদাগুলো রয়েছে সেগুলোকে নিয়েও কিন্তু তারা বিক্ষোভে নামতে বাধ্য হয়েছে। এবং সেখানেও কিন্তু একটা ফিড আমরা দেখেছি যে কিন্তু একদম নির্বাচন যখন দৌড় করায় যে রাজনৈতিক প্রতিনিধিরা তারা ভোট চাইতে ব্যস্ত, তাদের নিয়ে প্রচারে ব্যস্ত, কিন্তু এখনো পর্যন্ত যে সাধারণ মানুষের বুনিয়াদী চাহিদাগুলো কিন্তু এখনো মেটেনি। একদমই তাই। আমরা দেখতে পাচ্ছি কোথাও হচ্ছে রাস্তা নিয়ে ক্ষোভ, কোথাও হচ্ছে পানীয় জলের নিয়ে বিক্ষোভ। তো সাধারণ মানুষের যে সাধারণ যে চাহিদাগুলি সেগুলো এখনো পর্যন্ত তারা পায়নি, আর কিন্তু তার সামনেই নির্বাচনী ভোট। একদমই। এবং এই যে হাতে গোনার কয়েকটা দিন মাত্র, কিন্তু এখনো কিন্তু বিভিন্ন জেলায় যে প্রার্থী নিয়ে কিন্তু বিক্ষোভ লেগেই রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে শুধুমাত্র এই জিনিসটা কিন্তু করছে যে দলের মধ্যে তাদের কোন্দলের সৃষ্টি। এবং আমরা কথা বলে নেবো এই মুহূর্তে, আমাদের সাথে মালদার প্রতিনিধি রয়েছে, আমরা কথা বলে নেবো। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে মালদা থেকে সব্যসাচী মণ্ডল। গুড মর্নিং। গুড মর্নিং সব্যসাচী। হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছ? সব্যসাচী, তুমি কি শুনতে পাচ্ছ? আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সব্যসাচীর। আমরা আবারও চেষ্টা করবো তার সাথে কথা বলার। আমরা দেখেছি যে মালদা জেলা কিন্তু ইতিমধ্যেই ভোটের আগে একদম বেশ গরম হয়ে উঠেছে। সেখানে কিন্তু বিভিন্ন দিন অনেকদিন আগে থেকে বেশ কিছুদিন আগে থেকে আমরা দেখেছিলাম যে রাজনৈতিক পরিবেশ কতটা উত্তপ্ত, কিন্তু এখন একদমই বিভিন্ন তোমার প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে কিন্তু একদম নিজেদের মধ্যে একটা কোন্দলে সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে কিন্তু আমরা দেখেছি যে একটা কোন্দলের সৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে বিজেপির একটা প্রার্থী নিয়ে একটা বিক্ষোভ, একটা অসন্তোষ কিন্তু আমরা অনেকদিন আগে থেকেই দেখেছিলাম। এবং সেখানে কিন্তু প্রার্থী নিয়ে বিক্ষোভ এখনো কিন্তু অসন্তোষ লেগেই রয়েছে। হ্যাঁ, একদমই তাই। আমরা এরকম চিত্র অনেক জায়গাতে দেখতে পাচ্ছি। কোনো জায়গায় দেখতে পাচ্ছি বহিরাগত
দেরকে প্রার্থী করা হয়েছে সেই নিয়ে বিক্ষোভ চলছে, কোথাও চলছে প্রার্থী নিয়ে পোস্টার পড়তে দেখা গেছে, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে যে বহিরাগতকে নয় আমরা ভূমিপুত্রকে চাই। তো একদমই তাই, একদমই বাইরে থেকে হয়তো কোনো তারকা প্রার্থীকে করা হয়েছে প্রার্থী, তো সেক্ষেত্রে সেখানকার যারা একদম স্থানীয় নেতাকর্মী তারা কিন্তু সেটা মেনে নিতে পারছে না এবং প্রার্থী নিয়ে যে বিক্ষোভ সেটা কিন্তু লেগেই রয়েছে। একদমই তাই, আমরা এইসব চিত্রই দেখতে পাচ্ছি। আর ভোট কিন্তু দোরগোড়ায়, তার মধ্যে এইসব ঝামেলা চলেই চলেছে। একদমই, এবং সব থেকে বড় কথা শোভন যে একদম হাতে গোনার কয়েকটা দিন আমরা নির্বাচন, তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত এই যে প্রার্থী নিয়ে অসন্তোষ এবং সব থেকে বড় কথা যে এই যে এই মুহূর্তে একদম নির্বাচনের প্রাক্কালে যে প্রার্থী নিয়ে এত অসন্তোষ রয়েছে, এত বিক্ষোভ রয়েছে, তো এক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে একটা প্রভাব পড়তে পারে যে এখনো পর্যন্ত যে নিজেদের মধ্যে যদি এই কোন্দলের সৃষ্টি হয়ে থাকে তাহলে তারা সাধারণ মানুষের জন্য কতটা মানে ভাববে বা সাধারণ মানুষের তারা কি কি সুযোগ সুবিধা করে দেবে। একদমই সাধারণ মানুষের ভরসায় উড়ে যাবে, এতে তারা দিগ্ভ্রষ্ট হয়ে যাবে যে তারা যে প্রার্থীকে ভোট দেবে বা তারা যে সঠিক তাদেরকে সুযোগ সুবিধা দিতে পারবে কিনা সে নিয়ে তারাও দ্বন্দ্বের মধ্যে থাকবে। একদমই, এবং আরও পাশাপাশি যেটা আমরা একদম শুরুতেই আলোচনা করছি আজকে মূল আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে করোনা চোখরাঙানি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে আমাদের প্রতিনিধিরাও কিন্তু জানিয়েছে তাদের বিভিন্ন সমীক্ষার মাধ্যমে যে সাধারণ মানুষ কিন্তু এখনো পর্যন্ত সচেতন নয়, এবং তার পাশাপাশি অন্যদিকে রাজনৈতিক পরিবেশের দিক থেকেও যদি আমরা দেখতে পাই সেটাও কিন্তু বেশ উত্তপ্ত। একদমই, ইতিমধ্যে দেখছি অনেক রাজ্যে লকডাউন শুরু হয়ে গেছে। ধরা যেতেই পারে যে এই নির্বাচনী যে ভোটের যে জনসভা হচ্ছে এতে হয়তো করোনা প্রকোপ বেড়ে যেতে পারে বাংলায়, ফলে ভোটের পরেই হয়তো দেখতে পারি কিংবা ভোটের মধ্যেই আমরা দেখতে পারি আবার লকডাউন না হয়ে যায়। একদমই, তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে সাধারণ মানুষের মনের মধ্যে অনেকদিন একটা গুজবের সৃষ্টি হয়েছে, আমরা দেখেছি যে আবার নতুন করে লকডাউন শুরু হবে। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে নির্বাচনটা পেরিয়ে গেলে হয়তো লকডাউন শুরু হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত যে সরকারিভাবে কোনো লকডাউন নিয়ে কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি, সবটাই একদমই গুজব। তো আমরা কথা বলে নেবো, আমরা বিভিন্ন জেলার সাথে আজকে বিভিন্ন জেলার প্রতিনিধির সাথে তো আমরা কথা বলছি। আমরা কোচবিহারের প্রতিনিধি রয়েছে আমাদের সাথে এই মুহূর্তে, আমরা কথা বলে নেব। দেবজ্যোতি, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, প্রথমে যেটা জানতে চাইবো তোমার কাছে যে এই মুহূর্তে ঠিক কোচবিহার জেলায় আমরা দেখেছি বিভিন্ন সময় যে তোমার বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, বোমা বিস্ফোরণে একদম রীতিমতো হটস্পট বলা যেতে পারে কোচবিহার জেলাকে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে ঠিক পরিস্থিতিটা কি রয়েছে? দেখো, একেবারেই কিন্তু ঠিক বলেছো। কোচবিহার জেলা কিন্তু এখন রাজনীতির শীর্ষে বলা যেতে পারে, এবং তুফানগঞ্জ কিন্তু চিত্রটা একই। গত কয়েকদিনে কিন্তু তুফানগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং বোমা বন্দুক কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং গতকালও কিন্তু তুফানগঞ্জে একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুফানগঞ্জের চিলাখানাতে কিন্তু বিজেপি পার্টি অফিস পুড়িয়ে দেওয়া এবং তার ভেতরকার যে আসবাবপত্র সেগুলো কিন্তু পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। এবং বিজেপির যেটা দাবি রয়েছে যে এলাকার কিছু দুষ্কৃতী তারা কিন্তু হামলা চালায় অতর্কিতভাবে পার্টি অফিসে, এবং পার্টি অফিস কিন্তু তারা পুড়িয়ে দেয়, এবং এরই প্রতিবাদে তারা রাজ্য সড়ক চিলাখানা এবং নাটাবাড়ি যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়ক কিন্তু অবরোধ করে তারা বিক্ষোভ করে কিছুক্ষণ, এবং পরিস্থিতি কিন্তু যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। এবং ওই খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ, এবং পুলিশের হস্তক্ষেপে কিন্তু পরবর্তীতে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। তবে তৃণমূল কংগ্রেসের সাথে আমরা কথা বলেছি, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেটা জানিয়েছেন যে এর সাথে কিন্তু কোনো রকম ভাবেই বিজেপি তৃণমূল কর্মীরা কিন্তু জড়িত নয়। এটা আদি বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব, এবং প্রার্থী পদ পছন্দ না হওয়ার কারণে কিন্তু নিজেরাই পার্টি অফিস ভাঙচুর করে তৃণমূলের নামে বদনাম করবার চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ কোচবিহারের তুফানগঞ্জের রাজনীতি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত রয়েছে বলা যেতেই পারে। একদমই, আমরা যেটা দেখেছি যে বিভিন্ন জায়গাতেই কিন্তু এই প্রার্থী নিয়ে বিক্ষোভ একটা চলছে, একটা অসন্তোষ রয়েছে নিজেদের দলীয় কর্মীদের মধ্যে। তো সেক্ষেত্রে আমি বলতে চাইবো যে সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে কি মানে কোচবিহার জেলাতেও কিন্তু একই পরিস্থিতি, যে নিজেদের মধ্যে একটা কোন্দলের সৃষ্টি হয়েছে, বিরোধী এবং শাসক দলের মধ্যে তো একটা সবসময়ই রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু তার মধ্যে যে এই যে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ, প্রার্থী পছন্দ নিয়ে অসন্তোষ যেটা রয়েছে সেটার মধ্যে সেটা সাধারণ মানুষের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারে বলে মনে হচ্ছে? দেখো, এই প্রার্থী পদ অপছন্দ নিয়ে কিন্তু আমরা বারবারই দেখেছি যে শাসক দল এবং বিরোধী দলগুলোর মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব, এবং সিতাইতেও কিন্তু
প্রার্থী পছন্দ না হওয়ার কারণেই কিন্তু দলবদল ঘটেছে। এবং এর প্রভাব কিন্তু অবশ্যই সাধারণ মানুষের প্রভাব উপর পড়বে। সাধারণ মানুষ কিন্তু এখন দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে যে কারা ভালো, যে কোথায় ভোট তারা দেবে, সেই হিসাবে কিন্তু তারা যথেষ্টই দ্বিধা বিভক্ত এই মুহূর্তে। আরো একটা জিনিস জানতে চাইবো তোমার কাছে, যে এরকম আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র বলো, বোমা বলো, সেগুলো উদ্ধার হচ্ছে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ কতটা আতঙ্কে রয়েছে? আরেকবার যদি বলো তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই দেখেছি যে কোচবিহার জেলায় যে বিভিন্ন প্রান্তে, কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে এবং বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটছে, আমরা দেখেছি প্রায় বিভিন্ন সময়। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব কতটা পড়ছে, তারা কতটা আতঙ্কিত? হ্যাঁ, দেখো গত কয়েকদিনে কিন্তু কোচবিহার জেলার দিনহাটা, মাথাভাঙ্গা বা তুফানগঞ্জ যেটাই বলো, সেখানে কিন্তু নাকা চেকিং করে পুলিশ কিন্তু বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু কিন্তু তাজা বোমা উদ্ধার করছে, এবং বোমাবাজির ঘটনা কিন্তু কোচবিহার জেলা প্রায়শই ঘটে চলেছে। আমি আরো একটা জিনিস জানতে চাইবো যে রুট মার্চ কিরকম ভাবে চলছে এখন কোচবিহার জেলাতে, এবং কত কোম্পানি তোমার কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রক্ষক হিসেবে এসেছে কোচবিহার জেলায়? দেখো, পঞ্চায়েত ভোটের সময় বিরোধীরা কিন্তু বারবারই যেটা অভিযোগ করেছে, তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, এই রকম কিন্তু অভিযোগ করেছে। তো এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন যথেষ্ট তৎপর হয়েছে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য। ইতিমধ্যেই কিন্তু কোচবিহার জেলায় কিন্তু প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স এসে পৌঁছেছে। তারা কিন্তু কোচবিহারের বিভিন্ন প্রান্তেই যে মহকুমাগুলি রয়েছে বা ব্লকগুলি রয়েছে, সেখানে কিন্তু তারা অনবরত কিন্তু রুটমার্চ চালিয়ে যাচ্ছে, যাতে সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করবার জন্য। আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, যেটা আমরা একদম মূল আলোচনার বিষয় হিসেবে রেখেছি আজকে, করোনার নতুন করে চোখ রাঙানি। তো আমরা দেখেছি যে নতুন একটা করোনার কিন্তু দ্বিতীয় ঢেউ কিন্তু আসতে চলেছে। আমরা তো সাধারণ মানুষ এই মুহূর্তে কতটা সচেতন সেটাকে নিয়ে? তো আদেও কি তারা, আমরা যেরকম দেখেছিলাম যে একদম করোনার যখন লকডাউন চলছিল, একদম ঘোর লকডাউন চলছিল, তখন যেরকম সাধারণ মানুষ মাস্ক পরছিল, স্যানিটাইজার ব্যবহার করছিল, স্বাস্থ্যবিধি মানছিল, তো এখন কি সেটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে? দেখো, করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে, যেটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগজনক। আর করোনার এই যে দ্বিতীয় স্ট্রেন, সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। আর সবচেয়ে যেটা বড় কথা, সামনে কিন্তু বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচন পরিচালনা করা সেটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে যথেষ্ট একটা চ্যালেঞ্জিং এই করোনা পরিস্থিতিতে। যেটা আশঙ্কা করা হচ্ছে, যদি স্বাস্থ্যবিধি মেনে না করা হয়, তাহলে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা নির্বাচনের পর আরো বাড়তে পারে। তবে যেটা সত্যির খবর, কোচবিহারে কিন্তু এখনো পর্যন্ত কোনো নতুন করে করোনা আক্রান্তের হদিশ মেলেনি। তবে যে হারে যেভাবে জনসভা বা মিটিং মিছিলগুলিতে স্বাস্থ্যবিধি না মেনে করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু করোনা আরো বাড়তে পারে বলে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে সাধারণ মানুষের জন্য যেরকম আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক নেতা মন্ত্রীরা তারা নিজেদের রোড শো করছে, বিভিন্ন রকম প্রচারে ব্যস্ত, তো তারা নিজেদের ভোটের জন্য প্রচার করছে। সাধারণ মানুষকে এই মুহূর্তে কি তাদের কোনো সচেতনতা নিয়ে প্রচার চালাচ্ছে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে? দেখো, কোচবিহারে কিন্তু এখনো পর্যন্ত সেরকম সচেতনতা কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তারা প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন, এবং তারা বিভিন্ন জনসভা, রাজনৈতিক মিটিং মিছিলে কিন্তু ব্যস্ত রয়েছেন। সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সচেতন করা হচ্ছে না সাধারণ মানুষকে। এবং যেটা জানা যাচ্ছে, তৃণমূল সূত্রে খবর, আগামী 2রা এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আসতে চলেছেন, এবং তিনি কিন্তু প্রার্থীদের সমর্থনে একটি মিছিল করবেন। তাছাড়া কিন্তু একাধিক তৃণমূল তারকা দেব মিমি, তারাও কিন্তু আসতে চলেছেন। তারা কিন্তু প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন, এবং পাশাপাশি বিজেপিও কিন্তু পিছিয়ে নেই। বিজেপির তরফে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে চলেছেন, এমনটাই কিন্তু জানা গেছে। তিনিও প্রার্থীদের সমর্থনে একটি জনসভা করবেন কোচবিহারে। তবে সেক্ষেত্রে কতটা স্বাস্থ্যবিধি মানা হবে, সেটা কিন্তু প্রশ্ন চিহ্নের মধ্যেই দাঁড় করিয়ে দিচ্ছে এই মুহূর্তে। একদমই, যে রকম তোমার বিভিন্ন ইতিমধ্যেই তো বিভিন্ন নির্বাচনের দিন ঘোষণার বিভিন্ন দিন আগে, মানে আগে থেকে তো আমরা দেখেছি যে বিভিন্ন রকমের জনসভা বলো বা রোড শো গুলো হচ্ছে। তো সেক্ষেত্রে সেখানেও কি সাধারণ মানুষের মধ্যে কোথাও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা লক্ষ্য করা গেছে? না, একেবারেই না। এই মুহূর্তে কিন্তু কোনো সাধারণ মানুষই স্বাস্থ্যবিধি মানছে না। আগে যেমন মাস্ক বা স্যানিটাইজ ব্যবহার করা হতো, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ এই মুহূর্তে মাস্ক কোনো কিছুই তারা ব্যবহার করছে না। এক কথায় উদাসীন সাধারণ মানুষ কিন্তু বলা যেতেই পারে।
আর করোনার এই যে দ্বিতীয় ঢেউ, দ্বিতীয় স্ট্রেন যদি আসছে পড়ে, সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে সাধারণ মানুষের জন্য, এটা বলা যেতেই পারে। একদমই, তুমি যেটা বললে যে সাধারণ মানুষ একদমই স্বাস্থ্যবিধি মানছে না, তারা মাস্ক ব্যবহার করছে না, স্যানিটাইজার ব্যবহার করছে না, তো সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের প্রভাব পড়েছে কি আদৌ, বা তারা হ্যাঁ, এটা নিয়ে কি ভাবছে? সাধারণ মানুষ কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে করোনার যে দ্বিতীয় স্ট্রেন যদি আসছে পড়ে, সেক্ষেত্রে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন, কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো রকম হেলদোল নেই, সেটা বলা যেতেই সচেতনতা পারে। লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে, তাই তো? লক্ষ্য করা যাচ্ছে, সচেতনতা নেই, এটা তুমি একেবারে ঠিক বলেছো। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। শোভন, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম আজকে, যে করোনার নতুন করে চোখ রাঙানি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জেলাতেই কিন্তু চিত্রটা এক। আমরা যেরকম দেখেছি যে বিভিন্ন হাওড়া থেকে আমাদের ভিকিউ যেটা যেটা আমাদের জানিয়েছিল যে সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে, কিন্তু সচেতনতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এখনো পর্যন্ত। একদমই তাই। আর এরকম ব্যবস্থা দেখছি আমরা রাজনৈতিক গুলোতেও। তো রাজনৈতিক ব্যাপারেও আমরা দেখছি, রাজনৈতিক মহলেও এরকম কোনো কড়া যে সচেতনতা সেরকম দেখতে পাচ্ছি না আমরা। ফলে এটি আরো দিনের পর দিন যদি চলতে থাকে এভাবে, তাহলে আরো বেশি প্রকোপ বাড়তে পারে করোনার। একদমই, আমরা যেটা নিয়ে একদম শুরুতেই আলোচনা করছিলাম যে বিভিন্ন রকমের রাজনৈতিক জনপ্রতিনিধিরা তো তাদের নিজেদের ভোটের জন্য প্রচার চালাচ্ছেই, তা কিন্তু সাধারণ মানুষের একদম সচেতনতামূলক কিন্তু কোনো রকম প্রচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে তারা কিন্তু পুরোপুরি নিজেদের স্বার্থের জন্য রাজনৈতিক চরিতার্থ স্বার্থ চরিতার্থ করার জন্য কিন্তু এই প্রচার বলো বা বিভিন্ন রকমের প্রতিশ্রুতি বলো বা ইশতেহারগুলো প্রকাশ করছে, কিন্তু সাধারণ মানুষের যেগুলো একদম দরকার, আমরা যেরকম দেখেছি যে যেটা নিয়ে আলোচনা করছিলাম তোমার সাথে কিছুক্ষণ আগে, যে সাধারণ মানুষের একদম মৌলিক যে চাহিদাগুলো সেগুলো কিন্তু মেটানো এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো রকম দেখা যায়নি। তো সেক্ষেত্রে তারা এখন সাধারণ মানুষ কিন্তু বাধ্য হয়েছে রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলনে নামতে। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ক্ষোভ বিক্ষোভ, কোথাও পথ অবরোধ, কোথাও শুরু হয়েছে জলের নিয়ে ঝামেলা, কোথাও সামান্য বিদ্যুতের নিয়ে ঝামেলা চলছে, ঠিকমতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, লোডশেডিং হচ্ছে সব জায়গায়। আমাদের সাথে আমরা সব্যসাচীর সঙ্গে আবারও যোগাযোগ করতে পেরেছি, আমরা কথা বলে নেব। সব্যসাচী, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। একদমই, প্রথমে যেটা তোমার সাথে তোমাকে যেটা জানতে চাইবো তোমার কাছে, যে যে আমরা দেখেছি যে একদম নির্বাচনের হাতে গোনা কয়েকটা দিন, তো এখনো পর্যন্ত কিন্তু প্রার্থী নিয়ে একটা অসন্তোষ রয়েছে সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে। তো সাধারণ মানুষের মনের মধ্যে এটা কতটা প্রভাব ফেলছে? দেখো, মালদা জেলায় বিজেপির 12টা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হতে কিন্তু মূলত 4টা বিধানসভা কেন্দ্র, সেটা হচ্ছে ওল্ড মালদা, মানিকচক, হরিশ্চন্দ্রপুর এবং গাজল। এই 4টা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়ে যে ক্ষোভ বিক্ষোভ দলের অন্দরে ছিল, সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্যে এসে পড়ে। মালদার হরিশ্চন্দ্রপুরে সেখানে পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখা যায়। ওল্ড মালদা বিধানসভা কেন্দ্রে যা দেখা গিয়েছিল যে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, দলীয় কার্যালয় ভাঙচুর, রাস্তায় এসে পথ অবরোধ। ঠিক একই ঘটনা মানিকচকে, সেখানে জেলা যে দলীয় কার্যালয় সেখানে এসে বিক্ষোভ দেখায়। এবং গাজলের ক্ষেত্রে এখানে কিন্তু বিজেপির যে জেলা পরিষদ সদস্য রয়েছে সাগরিকা সরকার, সেই সাগরিকা সরকারের নেতৃত্বে কিন্তু দলীয় কার্যালয়, নির্বাচনী কার্যালয় ভাঙচুর চলে। এমনকি তার নেতৃত্বেই জেলা বিজেপির যে সভাপতি রয়েছে তাকে ঘিরে ধরে বিক্ষোভ এবং দলীয় কার্যালয় ভাঙচুর, এরকম অভিযোগ রয়েছে। এরপরেই তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে এবং তার যেটা অভিযোগ যে দলের এক সারির মুষ্টিমেয় নেতারা তারা টাকার বিনিময়ে প্রার্থীপদ করেছে। এই ক্ষোভ বিক্ষোভ যখনই রাস্তায় এসে পৌঁছতে শুরু করেছে, সাধারণ মানুষের মধ্যে যে বিজেপি 2019 সাল লোকসভা নির্বাচন যদি আমরা দেখতে পাই, এই বিধানসভা কেন্দ্রগুলিতে বা উত্তর মালদা লোকসভা কেন্দ্রে, যার মধ্যে হরিশ্চন্দ্রপুর গাজল পড়ে, সেই লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপির একটা ভালো প্রভাব ছিল। কিন্তু আস্তে আস্তে এই যে ক্ষোভ বিক্ষোভ দলীয় কর্মীদের মধ্যেই প্রার্থী নিয়ে, এই ক্ষোভ বিক্ষোভ কিন্তু সাধারণ মানুষের মানে বিজেপির প্রতি যে একটা আস্থা, সেই আস্থাটা নষ্ট হতে শুরু করেছে। অর্থাৎ যে ভিতটা বিজেপি তৈরি করেছিল লোকসভা নির্বাচন, সেই ভিত কিন্তু নড়বড়ে হতে শুরু করেছে।
একদমই আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে যে আমরা দেখি যে শুধুমাত্র যে প্রার্থী নিয়ে অসন্তোষ সেটা কিন্তু শুধুমাত্র বিজেপির মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে কিন্তু সেটা শুরু হয়েছে। তো সেক্ষেত্রে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যে তৃণমূলের তরফ থেকেও সমস্ত মানে এই যে প্রার্থী নিয়ে অসন্তোষ সেটা কি শুধুমাত্র বিজেপির মধ্যে সীমাবদ্ধ নাকি সেটা সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী তরফ মানে একই রকম ব্যাপার? শুধুমাত্র বিজেপি নয়, বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে এক চিত্রটা একই। যেখানে মালদার চাঁচল বিধানসভায় সেখানে কিন্তু যে বিগত দিনের ইংলিশ বাজার বিধানসভার যে বিধায়ক, নির্বাচিত বিধায়ক, তিনি কিন্তু ইংলিশ বাজার বিধানসভায় দাঁড়াতে চেয়েছিল, নিহার রঞ্জন ঘোষ। তাকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে পাঠানো হয়েছে চাঁচল বিধানসভায়। সেখানে কিন্তু ভূমিপুত্র, অর্থাৎ চাঁচলের বিধায়ক হতে গেলে চাঁচলের একজন ভূমিপুত্র, সেই হিসাবে কিন্তু বিধায়ক তারা চেয়েছিল, সেই হিসাবে কিন্তু তারা পায়নি। যার কারণে কিন্তু একটা ক্ষোভ বিক্ষোভ ছিল। কিন্তু যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেগুলিকে ওভারকাম করা হয়েছে। আমরা বিগত দিনে যদি দেখি হবিপুর বিধানসভা কেন্দ্র, সেখানে প্রথমে সরলা মুর্মু, যে মালদা জেলা পরিষদের সদস্য সরলা মুর্মু, তাকে কিন্তু সেখানে প্রার্থী করা হয়, কিন্তু সেখানে কিন্তু তিনি প্রার্থী হতে চাননি। এরপর তিনি বিজেপিতে যোগদান করেন। ফলে এই যে সরলা মুর্মুকে যে হবিপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল, এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ দেখা যায়। এবং এই সরলা মুর্মু বিজেপিতে যাওয়ার পরে সেই বিজেপির পক্ষ থেকেও কিন্তু একটা ক্ষোভ বিক্ষোভ এসেছিল যে এই মুহূর্তে কেন দলে নেওয়া হলো, কিংবা এই যে সরলা মুর্মু, তিনি তৃণমূল থেকে আগত, তাকে ভোটের প্রাক্কালে দলে নিয়ে কি বার্তা দিতে, এই নিয়ে একটা ক্ষোভ বিক্ষোভ প্রকাশ পেয়েছিল বিজেপির মধ্যে। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব যারা রয়েছে, এই সরলা মুর্মুকে তারা টিকিট দেননি। এবং কংগ্রেসের ক্ষেত্রে যেটা বলা যায় যে রতুয়া বিধানসভা কেন্দ্র, সেখানে কংগ্রেসের যে প্রার্থী দেওয়া হয়েছে, এবং মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র, সেখানে যারা কংগ্রেসের যেটা প্রার্থী দেওয়া হয়েছে, সেখানে কিন্তু দলীয় যারা কর্মী রয়েছে তাদের একটা অভিযোগ যে এখানে জেলা সভাপতি টাকার বিনিময়ে প্রার্থী সিট বিক্রি করেছেন। এবং সেই নিয়ে কিন্তু কোতোয়ালি ভবন, যেটা কংগ্রেসের গনি খান চৌধুরী থাকাকালীন কংগ্রেসের গড়, যেটা কংগ্রেসের ভবন, অর্থাৎ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা যেখানে থাকেন, সেটা ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তার জারিয়ে বিক্ষোভ দেখানো হয়। দলীয় কর্মীদের যেটা অভিযোগ যে গনি খানের যে গড়, সেই গড়টাকে কিন্তু এবার নষ্ট করতে চলেছে জেলা নেতৃত্বরা। এ নিয়ে কিন্তু কংগ্রেসের মধ্যেও ক্ষোভ বিক্ষোভ, শুধুমাত্র বিজেপি নয়, তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম কংগ্রেস জোট, এদের মধ্যেও কিন্তু ক্ষোভ বিক্ষোভ মূলত আসছে পড়েছে। একদমই বলা যেতে পারে যে সমস্ত আমরা যেরকম দেখি যে সমস্ত রাজনৈতিক দল যেরকম প্রচারে তারা ব্যস্ত, বিভিন্ন তারা মাঠে নেমে পড়েছে একদম সাধারণ মানুষের মন জয় করার জন্য, তোমার একদম মরিয়া হয়ে পড়েছে। তো সেক্ষেত্রে একটা প্রার্থী নিয়েও কিন্তু একটা ক্ষোভ সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই রয়েছে। তো আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম, যে এই যে সাধারণ মানুষের মন জয় করার জন্য তো ব্যস্ত হয়েছে সমস্ত রাজনৈতিক দল, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। তো সেক্ষেত্রে এই যে করোনা নতুন করে যে করোনা চোখ রাঙাচ্ছে, নতুন করোনা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, তো সেক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতনতার জন্য কি কোনো রকম প্রচার চালাচ্ছে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে? এখন প্রতিটি রাজনৈতিক দলের কাছেই মূল বিষয় হলো ভোট বৈতরণী পার হওয়া। মালদা জেলায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 109, যার কারণে কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ নির্বাচনে যেভাবে জনপ্রতিনিধিরা কিংবা দলীয় কর্মীরা যেভাবে সাধারণ মানুষের দরবারে যাচ্ছেন, সে মানে রীতিমতো নির্বাচনের যে আদর্শ বিধি, বাড়ি বাড়ি যেতে গেলে প্রার্থী সহ 5 জন যেতে পারবে, সেই নির্বাচন বিধি কিন্তু টোটালটাই লঙ্ঘন করা হচ্ছে। এবং সাইকেল র্যালি, বাইক র্যালি, এমনকি প্রার্থীর প্রচারে এত পরিমাণ মানুষ যাচ্ছে, যাতে কিন্তু স্বাস্থ্য দপ্তরের কাছে একটা অন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি প্রশাসনিক কর্তারাও চাইছেন যে এই যে নির্বাচনী বিধি বা নির্বাচন কমিশন যে করোনা বিধির, স্বাস্থ্যবিধির উপরে যে জোর দিতে চেয়েছিল, সেটা কিন্তু আদতেও পালন হচ্ছে না। ফলে আগামী দিনে নির্বাচনের আগেই হয়তো মালদা জেলার চিত্রটা অনেকটা আলাদা হয়ে যেতে পারে। একদমই আমরা সবুজ আমরা প্রত্যেকটা জেলাতেই এরকম চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু আতঙ্ক কিন্তু রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সচেতনতার কিন্তু কোনো রকম রেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ তোমাকে সবুজ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। শোভন, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু সমস্ত জেলাতেই কিন্তু চিত্রটা কিন্তু আমরা দেখেছি একই রকম। নেতা মন্ত্রী যারা রয়েছে তারা কিন্তু নিজেদের প্রচারে কিন্তু ব্যস্ত, কিন্তু সাধারণ মানুষের যে তোমার সচেতনতামূলক কিন্তু কোনো রকম প্রচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।
হ্যাঁ, একদমই তাই। দেখতে পাচ্ছি সব জায়গাতেই প্রায় একই রকম বেশ গরম পরিবেশ প্রত্যেকটি জেলাতেই। বেশ ঝুট ঝামেলা লেগেই রয়েছে। দলীয় কার্যালয়ে কোথাও দেখা যাচ্ছে পতাকা আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, প্রার্থী নিয়ে বিক্ষোভ। আমরা প্রত্যেকটি জেলাতে এরকম চিত্র দেখতে পাচ্ছি, কিন্তু করোনা নিয়ে কোনো সচেতনতা কিছু নেই। একদমই। এবং প্রত্যেকবার যেটা হয়ে থাকে যে ভোট আসে ভোট চায়, সাধারণ মানুষের যে যে চাহিদাগুলো সেগুলো কিন্তু মেটে না। তার সঙ্গে এটাও বলে রাখা প্রয়োজন যে আপনার স্বাস্থ্য কিন্তু আপনার হাতেই। তো সেক্ষেত্রে যেখানেই বলুন যে জনসভা বলুন, রোড শো বলুন, যেখানে ভোট তো আছেই, তো বিভিন্ন এই যে জনসভাগুলো হচ্ছে সেগুলো তো থাকবেই। তার পাশাপাশি নিজেদের সুস্থ থাকার দায়িত্বটা কিন্তু নিজেদেরকে নিতে হবে। একদমই আজকে তাই। গুড মর্নিং এক্সপ্রেস এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। নমস্কার।